ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকায় রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জি25। সাথে আছি আমি তাসনুভা তন্নি। ছাত্র জনতার অভ্যুত্থানের 8 মাস পার হতে চললেও এখনো ত্রয়োদশ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করায় সরকারকে চাপে ফেলতে এবার মাঠে নামতে যাচ্ছে বিএনপির 3 অঙ্গ ও সহযোগী সংগঠন। জানা গেছে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের উদ্যোগে রাজধানী সহ দেশের বিভাগীয় শহরে তারুণ্যের সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দেশের তরুণ ও যুব শ্রেণীর সমর্থকদের কাছে টানতেই নাকি এই উদ্যোগ সংগঠনের শীর্ষ নেতাদের। এসবের মাধ্যমে বিএনপি দ্রুত নির্বাচনের লক্ষ্যে অগ্রসর হওয়ার চেষ্টা করলেও তরুণদের দল জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, সংস্কার নির্বাচনের খেলায় না মেতে আগে জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে। এই লক্ষ্যে তারা আগামী 2রা মে ঢাকায় বিক্ষোভ সমাবেশ করার সিদ্ধান্তও নিয়েছে। তবে যে আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে এনসিপি এত সোচ্চার হয়েছে, সেই আওয়ামী লীগ নেতারা জামায়াত এনসিপির ছায়াতলেই আশ্রয় নিচ্ছেন বলে অভিযোগ তুলেছেন যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। যদিও ইতিপূর্বে একই অভিযোগ আছে বিএনপির বিরুদ্ধেও। রাজনৈতিক দলগুলো এই অভিযোগ খণ্ডাবে কি করে? আওয়ামী দোসরদের অনুপ্রবেশ ঠেকাতে কে কতটা সজাগ? নির্বাচন আওয়ামী লীগের বিচার নিয়ে তাদের অবস্থানই বাকি। এই আলোচনা নিয়ে আজ রাজখান স্টুডিওতে আছেন বিএনপি শিক্ষা বিষয়ক সহ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খান, আছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফুজ্জামান শরীফ এবং আছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। স্বাগত জানাচ্ছি আজকে রাজকাহনে। আরিফুল ইসলাম আদিব, আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই। এই যে আসলে এনসিপি নানানভাবে নতুন রাজনীতি আনার চেষ্টা করছে বাংলাদেশে, বা বাংলাদেশের পুরনো যে রাজনীতির ধারা ছিল সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে, ঠিক একই সময়ে আওয়ামী লীগ জামায়াত এনসিপির ছায়াতলে আশ্রয় নিয়েছে। যুবদল সভাপতির এই যে বক্তব্য, জামায়াতকেও যেহেতু আজকে এখানে নেই, কিন্তু এনসিপির ছায়াতলে আওয়ামী লীগ কিভাবে আসলে আশ্রয় নিল, বা আপনারাই বা কেন আশ্রয় দিচ্ছেন, যদি দিয়ে থাকেন সেটি একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমার সাথে উপস্থিত আছেন সিনিয়ররা, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। প্রথমে দেখেন, যুব দলের সাবেক সভাপতি, বর্তমান জাতীয়তাবাদী বিএনপির প্রচার সম্পাদক টুকু ভাই, তিনি অভিযোগ করছেন যে এনসিপিতে আওয়ামী লীগ পুনর্বাসন হচ্ছে। আসলে আপনি কিছুক্ষণ আগে এই টপিকসটা বলার পরে আমি মাত্র এই সেটে বসেই একটু গুগলে সার্চ করলাম যে আসলে আওয়ামী লীগ পুনর্বাসনের ইস্যুতে। তা আমি মাত্র 2 মিনিটে যে নিউজগুলো পেলাম সেটা হচ্ছে যে কুষ্টিয়া বিএনপিকে আওয়ামী লীগ এর পুনর্বাসন কমিটি বিপক্ষের সংবাদ সম্মেলন, ঝালকাঠি বিএনপি নেতা রফিকুলের বিরুদ্ধে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ, চুয়াডাঙ্গায় লীগ পুনর্বাসন ইস্যুতে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষ, থমথমে পরিস্থিতি, নোয়াখালীতে কাদের পরিবারের ঘনিষ্ঠজন বিএনপিতে মানে পুনর্বাসিত হচ্ছে। তো এটা আমি জাস্ট মাত্র এটা গুগল গেটে আর কি এই নিউজগুলো মাত্র পেলাম, হয়তো আর একটু সার্চ করলে আরও বেশি পাওয়া যেতে পারে। আমাদের জাতীয় নাগরিক পার্টিতে আওয়ামী লীগ কোনোভাবেই পুনর্বাসিত হচ্ছে না, কারণ যেহেতু একটি ফ্যাসিস্ট দল হিসেবে আওয়ামী লীগের এই পতনের পিছনে সামনে থেকে ভূমিকা রেখেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এবং বিশেষ করে সকল আপামর জনতা, সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে মূলত আন্দোলনটি সফল হলেও যেহেতু সামনের থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতৃত্বে ছিল, এবং পরবর্তীতে সেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটি থেকে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ, সেই জায়গা থেকে আমরা সুস্পষ্ট বলেছি যারা সরাসরি আওয়ামী লীগের সাথে, রাজনীতির সাথে জড়িত ছিল এবং একই সাথে আওয়ামী লীগের রিলেটেড 14 দলের সাথেও জড়িত ছিল, এদের জাতীয় নাগরিক পার্টির কমিটিতে কোনো পর্যায়ে হচ্ছে যোগাযোগ রাখার স্থান নেই। এখন আমরা যেটা দেখি যে নতুন রাজনৈতিক ধারায় বিগত সময় আমরা যেটা দেখতাম যে রাজনৈতিক দলগুলো প্রতিপক্ষকে জাস্ট রেটরিকভাবে নানা ধরনের অভিযোগ দিয়ে থাকে। তিনি বিএনপির যে নেতা, তিনি অভিযোগ তুললেন, সেখানে কিন্তু সুস্পষ্ট কোনো আমি যেভাবে একেবারে জাস্ট 2 মিনিটের সার্চে যেভাবে স্পেসিফিক জেলার নাম ধরে কাকে পুনর্বাসন করছে সেই নিউজগুলো আসছে বা বলেছি, এরকম স্পেসিফিক কিন্তু কোনো অভিযোগ তার দিতে পারেন। আপনাদের বিরুদ্ধে এই অভিযোগ আছে যে আপনারা বড় দলগুলোকে মোকাবিলা করার জন্য আসলে নানান রকম উপায় খুঁজছেন, এবং এটিও কি সেই উপায়ের একটি? না, একটু বিষয় বলি। আমাদের আত্মপ্রকাশের পর এখন পর্যন্ত আমাদের কেন্দ্রীয় কমিটি আছেন 210 সদস্যের, সেটা কমিটি আত্মপ্রকাশ হয়েছে আজকে আমাদের 1.5 থেকে প্রায় 2 মাসের কাছাকাছি। এখন পর্যন্ত কিন্তু গণমাধ্যম বা অন্যান্য জায়গাতে যে এই 210-এর ভিতরে
কে আওয়ামী লীগের কোন পর্যায়ে দায়িত্বশীল ছিল কিংবা সাবেক কমিটি, এখন পর্যন্ত কিন্তু কোনো সুস্পষ্ট এরকম প্রমাণ নিউজ বলেন কিংবা আমরাও হচ্ছে এই জিনিসগুলো পাইনি। ফলশ্রুতিতে সুস্পষ্ট প্রমাণ ছাড়া এই ধরনের অভিযোগগুলো শুধুমাত্র রাজনৈতিক প্রতিপক্ষকে একটা রাজনৈতিক রেটরিকের জায়গা থেকে তারা মানে করে থাকে। ফলে আমি মনে করি বিএনপির উচিত আরও বেশি উদার হওয়া, মানে শুধুমাত্র সেই পুরনো রাজনৈতিক জায়গার থেকে যে একটি দলকে প্রতিপক্ষর জায়গা থেকে ভেবে শুধুমাত্র মিথ্যা অভিযোগ দেওয়া কিংবা হচ্ছে রাজনৈতিক বিতর্ক জড়ানো, এটা আমার কাছে মনে হচ্ছে সমীচীন নয়। জি, আমি একটু হেলেন জেরিন খান এই প্রসঙ্গে আপনার কাছে আসতে চাই। যে অভিযোগ করেছেন আরিফুল ইসলাম আদিব, সেটি হচ্ছে বিএনপি যে কথাটি বলেছে বা যুবদল সভাপতি যে অভিযোগ করেছেন সেটা একেবারে শুধুমাত্র রাজনৈতিকভাবে প্রতিপন্ন করতেই তিনি বলেছেন, কিন্তু বিএনপির বিরুদ্ধে আসলে খুব সুস্পষ্টভাবে অভিযোগগুলো আছে। আমার সামনে একটি উদাহরণ আছে, আমি একটু সেই উদাহরণটা দিয়েই আপনার কাছে আসি। দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বাদ দিয়ে আওয়ামী লীগের দোসরদের নিয়ে সাতক্ষীরা পৌরসভা ও সদর উপজেলার 14টি ইউনিয়নে বিএনপির সার্চ কমিটি গঠনের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। অর্থাৎ স্থানীয় বিএনপি যারা নেতাকর্মী আছেন তারাই বলছেন যে বিএনপি কোনো না কোনোভাবে আসলে আওয়ামী লীগের হয়ে একসময় যারা কাজ করেছেন তাদেরকে সুযোগ দিচ্ছেন। কি বলতে চান? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে এবং সহ আলোচক হিসেবে এখানে যারা এসছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এখানে আলোচিত হচ্ছে। আমরা অবশ্যই এখানে বলতে চাই যে জুলাই আগস্ট না, শুধু দীর্ঘ 17 বছর জাতীয়তাবাদী দল একটা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রাম অত্যাচার নির্যাতন ভোগ করে এবং সর্বশেষ জুলাই আগস্টের গণহত্যার মধ্যে দিয়ে আমরা যে নতুন একটি রাষ্ট্র পেলাম এবং তার ভিতর দিয়ে আমরা নতুন যে আমরা দীর্ঘদিনের যে আমাদের চিন্তা চেতনা এবং গণতন্ত্র ফিরিয়ে আনা এবং ফ্যাসিস্টদের উৎখাত করা, এই সব কিছুর মধ্যে দিয়ে আমরা নতুনভাবে বাংলাদেশকে গড়ে তুলতে চাচ্ছি। সেই জায়গাতে আপনি যে বিষয়টি এখানে এসছেন যে দলগুলো আছে সেই দলগুলো এখন সেই ফ্যাসিস্টদেরকে আবার পুনর্বাসনের চেষ্টা করছে। আমি এখানে বলতে চাই বিএনপির একজন সক্রিয় কর্মী হিসাবে আমি এটাই বলতে চাই যে বিএনপি একটা বৃহৎ দল, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল এবং বিএনপি একটা বৃহৎ দল। বিএনপি একদম প্রত্যেকটা আপনি বিভাগ থেকে শুরু করে প্রত্যেকটা জেলা উপজেলা থানা ওয়ার্ড পর্যায় পর্যন্ত, এবং আমি বলবো শুধু তাই না, প্রতিটা ঘরে ঘরে বিএনপির কর্মী সমর্থক আছে এবং সেই কারণে বিএনপি যেহেতু বৃহৎ দল, এই বৃহৎ দলকে কখনো কখনো এই দলের ভিতরে অনুপ্রবেশ যে ঘটে না, আমি এটা একেবারে অস্বীকার করব না। তবে আপনি জানেন বিএনপির একদম ডে ওয়ান থেকে, যেদিন এই বিশেষ করে জুলাই আগস্টের 5 তারিখের পর থেকেই আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমাদের নীতি নির্ধারকরা সবাই সম্মিলিতভাবে একটাই বক্তব্য রাখা হয়েছে যে কোনো ধরনের মানে অন্যায় অপকর্ম কিংবা কোনো ধরনের এই ধরনের অনুপ্রবেশকারীরা কখনোই বিএনপির আশ্রয় প্রশ্রয় যাতে না পায় এবং এই ধরনের কোনো নেতা যদি করে, এখানে আরিফ যে কয়েকটা মানে এক্সাম্পল এখানে নিয়ে আসলো, দেখেন প্রত্যেকটাই কিন্তু দেখেছেন যে প্রত্যেকটা জায়গায় কিন্তু আবার বিএনপি প্রতিরোধ গড়ে তুলেছে। হ্যাঁ, যেখানে এই ধরনের ঘটনা হয়েছে বিএনপির আর একটা গ্রুপ কিন্তু এটার বিরুদ্ধে সোচ্চার হয়েছে। তার মানে বিএনপির এই ধরনের কর্মকাণ্ড করার মতো এবং এইটা যখন হ্যাঁ, এবং আপনি দেখেন শুধু বিএনপি 3000-এর মতো লোককে যে বিভিন্ন পর্যায়ে কাউকে বহিষ্কার করেছে, কারো পদস্থগিত করেছে, কাউকে বিভিন্ন রকমের শাস্তি আওতায় এনেছে। এগুলোর মধ্যে যেমন ধরেন বিভিন্ন রকমের মানে অনেক ধরনেরই অভিযোগ আসছে, তার মধ্যে এইটা অন্যতম একটি অভিযোগ। তো সেই অভিযোগকে কেন্দ্র করে অনেককে কিন্তু অলরেডি শাস্তির আওতায় আনা হয়েছে। তবে এখানে আমি একটা বিষয় একটু উল্লেখ করতে চাই। আপনি জামাতের কথা বলছেন এবং এনসিপির কথা বলছেন। এনসিপির বিষয়টা আমি বলবো যে বিএনপির ধরেন এই যে আপনি যেটা বললেন যে জেলা পর্যায়ে এই ধরনেরই, কিন্তু একদম সিনিয়র পর্যায়ে কিন্তু আপনি এই ধরনের অভিযোগ আমার মনে হয় না আসছে। কিন্তু এনসিপির আপনি দেখেন যে হান্নান মাসুদকে আমরা দেখলাম, বিশেষ করে ঈদকে কেন্দ্র করে এনসিপি আমার মনে হয় 29টা অথবা 39টা কনস্টিটিউয়েন্সিতে তারা প্রোগ্রাম করেছে এবং সেই জায়গায় আমরা অধিকাংশ জায়গায় দেখেছি। বিশেষ করে এক্সাম্পল হিসাবে আমি 2-1টা নিয়ে আসতে চাই। সেটা হলো যে হান্নান মাসুদ, আপনারা জানেন কিছুদিন আগে তার এলাকায় যে একটি
মানে সে এই করলো, মানে তাদের অ্যাক্টিভিটিস করলো, মিছিল অথবা সমাবেশ এই ধরনের, এবং সেখানে সে যে একটু অ্যাসাল্ট হয়েছিল, সেখানে দেখা গেল যে তার আশেপাশে যারা ছিল, এবং গোল গোল দিয়ে প্রত্যেকটা ফেসবুকে যান, আপনি ইউটিউবে যান, দেখতে পাবেন যে একদম গোল গোল করে তাই ওই মুখগুলা কিন্তু দেওয়া হয়েছে যে ইসের কি জানি আওয়ামী লীগের কিংবা যুবলীগের কিংবা ছাত্রলীগের কারা তার আশেপাশে ছিল। এছাড়া আমরা জানি যে সাজিদ আলম যে প্রায় 150 মতো গাড়ি নিয়ে যে শোডাউন করেছিল, সেখানেও আমরা জানতে পেরেছি, কিংবা সেখানেও পত্রপত্রিকার মাধ্যমে কিন্তু সব স্পষ্টভাবে এসে যে সেখানেও কিন্তু এই যে ছাত্রলীগ, যুবলীগ কিংবা আওয়ামী লীগের লোকজন ছিল। এছাড়া আমরা দেখেছি যে উপদেষ্টা মণ্ডলীর একজন যে ভীষণভাবে বিতর্কিত তার বাবাকে নিয়ে এবং অন্যান্য অপকর্ম, তার এপিএস নিয়ে, তো সেই সজীব ভুঁইয়া, তাকেও কিন্তু আমরা শুনেছিলাম যে সে একটা রেখেছিল, যে একটা বক্তব্য রেখেছিলেন যে যারা ওই যে নির্বাচিত বিভিন্ন মানে ঢাকা সিটি কর্পোরেশনে যে সমস্ত নির্বাচিত কমিশনার, মানে নির্বাচিত না, ভুয়া নির্বাচনের মাধ্যমে কিংবা জোর করে যে নির্বাচনগুলো হয়েছিল, সেই নির্বাচনে যে সমস্ত কমিশনাররা ছিল তাদের মধ্যে যারা সৎ তাদেরকে নিয়ে নেওয়া হবে। যদি কেউ আওয়ামী লীগের দোসরকে অনুপ্রবেশ করে থাকে, বিএনপি সেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে, কিন্তু এনসিপি কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। আপনি হয়তো আমি এটাই বলতে চাই। দেখেন, আমি আসবো আপনার কাছে, আমি একটু শরীফুজ্জামান শরীফের কাছে যেতে চাই। শরীফুজ্জামান শরীফ, এই যে আসলে আমি একটা কথা বলছিলাম মানিফুল ইসলাম আদিবকে, বড় দলগুলোকে মোকাবিলা করার নানান রকম উপায় খুঁজছে এনসিপি, আবার এই যে পাল্টাপাল্টি অভিযোগ আমরা দেখতে পেয়েছি, বিএনপিও দীর্ঘদিন ধরে আসলে আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত হয়েছে, এবং এনসিপি তো সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তারা কোনোভাবে নির্বাচনও চায় না যতদিন পর্যন্ত আওয়ামী লীগের বিচার কার্যক্রম না হয়। এরপরেও আসলে এই দলগুলোতে কি করে আওয়ামী লীগের দোসররা অনুপ্রবেশ করলো? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, সাথের আলোচকদেরকে শুভেচ্ছা। আমি দুজনের কথাই মনোযোগ দিয়ে শুনছিলাম, এবং গত অনেক দিন ধরে আমাদের রাজনীতিতে এই আলোচনাটি আছে যে আওয়ামী লীগকে পুনর্বাসিত করা হচ্ছে কিনা। বাংলাদেশে গত 60 বছরে 3টা বড় গণ অভ্যুত্থানের ঘটনা ঘটেছে, এবং এই 3টা গণ অভ্যুত্থানের মধ্যে সবথেকে 24-এর গণ অভ্যুত্থানটা, এটা জন্য মানুষকে সবথেকে বেশি ত্যাগ স্বীকার করতে হয়েছে, জীবন দিতে হয়েছে, নির্যাতিত হয়েছে। সুতরাং অনেক দিক থেকে 24-এর যে গণ অভ্যুত্থানটা সেটা অনন্য মহিমায় উদ্ভাসিত। আমরা আওয়ামী লীগ নিয়ে আলোচনাটা করছি কেন? আওয়ামী লীগের কতগুলো খাসলত ছিল, 15 বছর তারা এই খাসলতগুলোর প্র্যাকটিস করেছে। আওয়ামী লীগ ক্ষমতার থেকে চলে গেছে এবং কতগুলো ছাপ রেখে গেছে আমাদের সমাজে, আমাদের রাজনীতিতে, আমাদের অর্থনীতিতে। এখন সেই আওয়ামী লীগকে গ্রহণ বা বর্জন নিয়ে আলোচনা হচ্ছে। আওয়ামী লীগের ভেতরে থেকে, আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়ায় আপনি যেটা দেখছেন, আওয়ামী লীগের লুঙ্গির ভেতরে থেকে অনেকেই এখানে এখন কিন্তু একেবারে দাপটের সাথে রাজনীতি করছে। আওয়ামী লীগের বিভিন্ন পদ পদবি নিয়ে তাদের কাছেও শুনতে হয় যে কে আওয়ামী লীগের দোসর অথবা কে দোসর না। আওয়ামী লীগের সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় গত বছর বা তার আগের বছর এই সময় যারা নানা ধরনের, নানা মহিমায় এক একজন নেতাকে উদ্ভাসিত করে তুলতেন, তারাও এখন এসে আপনাকে হয়তো বলছেন যে আপনি তার দোসর। সুতরাং এই পার্টটা একদিকে। সেকেন্ড হচ্ছে, আওয়ামী লীগের কোনো ব্যক্তির সমালোচনার থেকে তারা যে সমস্ত প্র্যাকটিসের মধ্যে ছিল, আমি মনে করি সমালোচনার জায়গাটা সেখানে হওয়া উচিত। যে কোনো একজন ব্যক্তি, যে কোনো একটা রাজনৈতিক দলের অনুসারী তিনি হতেই পারেন, কিন্তু ওই অনুসারী হওয়ার কারণে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের মধ্য দিয়ে আন্দোলন দমন করে দেবো এই ঘোষণার পর তিনি হাতে বন্দুক নিয়েছিলেন কিনা, তিনি লাঠি নিয়েছিলেন কিনা, ছাত্রীদের উপরে নির্যাতন করেছিলেন কিনা, ইয়েস, এই মানুষগুলো এই কাজগুলো করেছে, সুতরাং তাকে আমি ক্ষমা করব না। একই সাথে যখন আগের সেই ঘটনাগুলোর রিপিট যখন আমি দেখি, তখন আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করলেন কি করলেন না সেটি কোনো ম্যাটার করে না। যেমনি আমরা শুনেছিলাম আপন গতিতে ইন্টারনেট বন্ধ হয়ে গেছে, এমনি এমনি বন্ধ হয়ে গেছে, আজকে আমি এসে দেখছি এমনি এমনি সংবাদ প্রচার বন্ধ হয়ে যাচ্ছে। সেটা কিন্তু ব্যাখ্যা দেওয়া হয়েছে, অর্থাৎ খুব বেশি পরিবর্তনের জায়গাটা পার্সন, আপনি এর পেছনে একে ওকে যুক্ত করতে পারেন, কিন্তু ঘটনা তো ঘটছে, এটা তো আর অস্বীকার করবেন না। ছাত্রলীগের একজন নেতা, ছাত্রলীগের একজন নেতা হেলিকপ্টারে করে খুলনার ডুমুরিয়াতে বিয়ে করতে গিয়েছিলেন এবং সেটি নিয়ে প্রচুর সমালোচনা হয়েছিল। আজকে আমি দেখি কেউ
100টা গাড়ি নিয়ে যখন যান, তখন আমার কাছে মনে হয় ছাত্রলীগের রফিকুল ইসলাম সে আওয়ামী লীগে থাকলো কি থাকলো না, তার থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে ওই যে প্র্যাকটিসটা ছিল, সেই প্র্যাকটিসটাকে আপনি নতুন করে পলিটিক্সে ইন্ট্রোডিউস করছেন কিনা। আমাদের মধ্যে আপনি স্ববিরোধিতার জায়গাগুলো দেখবেন। আমি এই কথাটা সবসময় বলি, আপনি ডোমেস্টিক পলিটিক্সে এই জায়গাগুলোতে আপনি দেখবেন, একসময় আমরা ছাত্র রাজনীতি করতাম, ছাত্রলীগের সম্মেলন হয়ে যাওয়ার পর আমরা শুনতাম নেতা যে গাড়িটায় চড়ছেন, গতকাল রাতে চট্টগ্রামের অমুক ব্যবসায়ী ছাত্রলীগের সভাপতিকে এই গাড়িটা গিফট করেছে। আজকে শুনি হান্নান মাসুদের মুখ থেকে তাকে জামাতের কোন নেতা গাড়ি গিফট করেছে। তাহলে পরিবর্তনের যে জায়গাটা, এখন আপনি ছাত্রলীগের ওই নেতাকে কোথায় রিহ্যাবিলিটেট করলেন কি করলেন না, তার থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে যে একজন ছাত্র নেতাকে যার প্রভাব আছে, যার কর্তৃত্ব আছে, তাকে ব্যবসায়ী কেন গাড়ি গিফট করে? বিনা কারণে, স্বেচ্ছায়, খুশি হয়ে? নিশ্চয়ই না, এর পেছনে কারণ আছে। আমরা ইন্টারন্যাশনাল জায়গাটা যদি আপনি দেখেন, এই যে রিহ্যাবিলিটেট করার কারণে আমি বলছি, গত 15 বছর আওয়ামী লীগকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় নানা অন্যায় কাজের ভেতর থেকে টিকিয়ে রেখেছে কে? বাইরের থেকে কারা সাপোর্ট দিয়েছে? ভারত। বাংলাদেশের একেবারে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত এক কথায় সবাই বলবে ভারত। তারপরে কে সাপোর্ট করেছে? চীন। রাতের ইলেকশনের পরের দিন প্রথম শেখ হাসিনাকে ফুলের মালা দিয়ে এসেছে চীন। 24-এর যে নির্বাচন, আমি আর ডামির নির্বাচন, সেই নির্বাচনের পরে সবার আগে ফুলের মালা দিয়ে এসেছে চীন। রাতের যে ইলেকশন, সেই ইলেকশনে যে বিপুল ইনভেস্টমেন্ট হয়েছিল সরকারি কর্মকর্তাদের পেছনে, ডিসির পেছনে, এসপির পেছনে, বিভিন্ন অঞ্চলে মাস্তানদের পেছনে, যারা রাতের বেলায় ভোট কাটতে সহযোগিতা করেছিল, যে অর্থায়ন করেছিল, অনেকের জায়গা থেকে বলা হয় কে দিয়েছিল টাকা? চীন। 24-এর ইলেকশন, শুধু চীন এই জায়গাটায় ওই ফুলের মালাই দেয় নাই। আমার এখনো পরিষ্কার মনে আছে, আমার কাছে সফট কপিটা আছে, চীনের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে যে অভিনন্দন বার্তাটা শেখ হাসিনাকে দিয়ে আসা হয়েছিল, সেখানে বলা হয়েছিল শেখ হাসিনাকে চতুর্থবারের মতন প্রধানমন্ত্রী হওয়ার জন্য চীন সরকার শুধু অভিনন্দন জানাচ্ছে না, তার বিরুদ্ধে যে কোনো ধরনের ভেতরের বাইরের ষড়যন্ত্র তারা সম্মিলিতভাবে মোকাবেলা করবে। আজকে আমাদের সবথেকে প্রিয় বন্ধু এবং প্রিয় বন্ধু রাষ্ট্রটি হচ্ছে চীন। অর্থাৎ এই যে জায়গাটায় আপনাকে আমি এই যে কথাগুলো বললাম, অনেকগুলো আসলে পেছনের কারণ আছে কিনা, হ্যাঁ আমি এই প্রশ্নটি করতে চাই আরিফুল ইসলাম আদিব আপনার কাছে। এই যে অনেকগুলো মেরুকরণ করার চেষ্টা করা হচ্ছে, এবং খুব স্বাভাবিক, রাজনীতিতে নানাভাবে আমরা চেষ্টা করি মেরুকরণ করতে, কিন্তু এই যে আসলে জামায়াত ইসলামী নেতাকর্মী কিংবা এনসিপির মধ্যে অনুপ্রবেশের যে অভিযোগ আছে, সেটির পেছনে আসলে কোনো বড় কারণ আছে কিনা, বা আপনারা যে প্রশ্ন বা যে অভিযোগ আসলে হেরেন জারিন খান করলেন যে বিএনপির বিরুদ্ধে অভিযোগ করলেও বিএনপি অন্তত কোনো একটা পদক্ষেপ গ্রহণ করেছে, এনসিপি কোনো পদক্ষেপ কেন গ্রহণ করলো না, বা সেই পদক্ষেপ কেন আমাদের সামনে আসলো না? আমি আপনার উত্তর নিব। একটি বিরতি নিয়ে ফিরতে চাই। জি25 প্রাথমিক রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথে থাকুন। আমন্ত্রণ আরও একবার জি25 প্রাথমিক রাজকাহনে আরিফুল ইসলাম আদিব। এই যে আসলে দলের ভেতরে আওয়ামী দস্যুদের অনুপ্রবেশের অভিযোগ আছে, সেটার পেছনে আসলে নানানভাবে কারণ খোঁজার চেষ্টা করছে অন্যান্য রাজনৈতিক দলগুলো। সেই কারণটা একটু জানতে চাই যে আপনারাও কি মনে করছেন যে কোনো না কোনো কারণে সত্যিই আসলে এনসিপি পুরনো বা বড় রাজনৈতিক দলগুলোকে মাঠে টেক্কা দেবার জন্য এই ধরনের কোনো প্রচেষ্টা করছে কি না, সেই ধরনের কোনো অভিযোগ আপনারা খণ্ডাতে চান কি? এনসিপি কোনোভাবেই অন্য রাজনৈতিক দলগুলোকে মোকাবেলা করার জন্য আওয়ামী লীগের অনুপ্রবেশ করবে, বিষয়টি মোটেও সঠিক নয়। আমি এর আগেও আমার বক্তব্য সুস্পষ্টভাবে বলেছি যে আমাদের থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা। আমি বলেছি যে দেখেন, আমাদের এখন পর্যন্ত সাংগঠনিকভাবে কমিটি আছে শুধু সেন্ট্রাল কমিটি 210 সদস্যের, এবং এর বিরুদ্ধে আপনি সুস্পষ্টভাবে কারো বিরুদ্ধে কোনো আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগ কিন্তু বলতে পারেনি। বারবারই যেটা হচ্ছে যে শুধুমাত্র রাজনৈতিক মানে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য শুধু বক্তব্যগুলো দেওয়া আছে। বলছে যে জেলা পর্যায়ে তো আমাদের এখনো কমিটি হয়নি, আমাদের সামনে কমিটি হবে, সেই কমিটিগুলোতে আমাদের যথেষ্ট আমরা চেক করে আর কি মূলত নেতৃত্বগুলো আর কি উঠে আসবে। তো ফলশ্রুতিতে যেখানে আমার 210 সদস্যের কমিটি, কেন্দ্রীয় কমিটি, এবং সেখানে এখন পর্যন্ত গত 2 মাসে কারো বিরুদ্ধে আওয়ামী লীগের অভিযোগ নেই, কারণ আমরা তো কাউকে আনিনি
ফলে অভিযোগ করার সুযোগ নেই, কিন্তু স্পেসিফিক অভিযোগ না করে মানে ঢালাওভাবে আমার কাছে মনে হচ্ছে যে অভিযোগগুলো বারবার আরিফুল করা ইসলাম, আমরা মেরুকরণের কথা বলছিলাম এবং রাজনীতিতে নানানভাবে আসলে আমরা মেরুকরণ করবার চেষ্টা দেখে থাকি। জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার জন্য এনসিপি যথেষ্ট সোচ্চার ভূমিকা পালন করছে এবং তারা এখনো পর্যন্ত সেই ভূমিকায় আছে এবং তারা এটিও বলেছে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত আপনারা নির্বাচনও চান না। না না, এই বক্তব্যটা একটু মিস কোড আছে আমার কাছে, যেটা মনে হচ্ছে আমাদের দল হিসাবে আমাদের সুস্পষ্টভাবে বক্তব্য যেটি গিয়েছে, আমরা বলেছি যে বিচার সংস্কার বনাম নির্বাচনকে মুখোমুখি দাঁড় না করিয়ে আমরা খুব সুস্পষ্টভাবে বলেছি যে মৌলিক সংস্কার, বিশেষ করে সাংবিধানিক কাঠামো এবং এখানকার যে নির্বাচনী যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থাগুলোর মৌলিক সংস্কারগুলো করা এবং একই সাথে আওয়ামী লীগের বিচারের দৃশ্যমান অগ্রগতির মাধ্যমেই বিচারের নির্বাচনের দিকে আগানো, সেক্ষেত্রে তাদের নিবন্ধন স্থগিত করা এবং তাদের সকল রাজনৈতিক এবং সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রদান। আমরা কিন্তু সুস্পষ্টভাবে বলেছি যে সরকারের পক্ষ থেকে যে নির্বাচনের যে টাইম ফ্রেম দেওয়া হয়েছে ডিসেম্বর টু জুন, সেই সময় নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, বরং আমরা বলেছি জাতীয় ঐক্যমতের ভিত্তিতে এই যে বিচারের যে রূপরেখাটা হবে, অর্থাৎ আওয়ামী লীগ প্রশ্নটাকে কিভাবে বিচারটা তাদের করবে, তাদের কিভাবে রিকনসিলিয়েশন হবে, কিংবা যারা সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের বিচারটা কিভাবে করা যায়, দেশের বাহিরে যারা চলে গেছে তাদেরকে কিভাবে দেশে আনা যায়, এই প্রক্রিয়াটার বিষয়ে জাতীয় ঐক্যমত হলে এটার জন্য আপনার 6 মাস কিংবা 2 বছরের প্রয়োজন নেই। এটা ভাই সময়ক্ষেপণ না, এটা খুব সময়ক্ষেপণ না রাজনৈতিক দল, এই কারণে আপনাদের বিরুদ্ধে অভিযোগ। না না, এটা সময়ক্ষেপণের বিষয় না। যদি আপনার বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো আছে তারা যদি জাতীয়ভাবে একটা একমতে আসতে পারে, সেক্ষেত্রে আপনার সরকারের সাথে একটা বা অনেকগুলো আলোচনার মাধ্যমে জাতীয় কনভোকেশন বলেন কিংবা বিভিন্ন আলাপ আলোচনার মাধ্যমে কিন্তু এই জায়গাটা আওয়ামী লীগের ইস্যুটা খুব দ্রুতই সমাধান করা যায়, যেটা খুব দ্রুতই সমাধান করে। ফলে এটার জন্য যে নির্বাচন পিছাতে হবে কিংবা এটা না হলে নির্বাচন হওয়া সম্ভব না, এটা আমার কাছে মনে হচ্ছে যে সুস্পষ্ট নয়। শরীফুজ্জামান শরীফ, জামায়াত ইসলামের বিরুদ্ধেও সেই একই অভিযোগ আছে, এনসিপির বিরুদ্ধে অভিযোগ আছে এবং অভিযোগ আছে বিএনপির বিরুদ্ধেও, খোদ বিএনপি নেতারাও সেই অভিযোগ করেছেন। তার মানে আসলে সবগুলো বড় রাজনৈতিক দল যাদেরকে সামনে নির্বাচনে আমরা খুব মুখোমুখি অবস্থানে দেখতে যাচ্ছি বা নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই যেটাকে আমরা বলি, সেরকম দলগুলোর প্রত্যেকের বিরুদ্ধে একই অভিযোগ আছে। আওয়ামী লীগকেও কি তাহলে বেছে বেছে এই দলগুলোতে অনুপ্রবেশ করবার চেষ্টা করছে? ধন্যবাদ। রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা যাদেরকে শ্রেণী বিন্যাস করি এর মধ্যে আমার একটু ভিন্ন মত আছে। আমি এনসিপিকে কিন্তু বাংলাদেশের আমার অবজারভেশন, এটা ভুল হতে পারে, আমি আওয়ামী লীগ বিএনপি জামাতের প্যারালাল আমি দেখি না, আমি তাদের মধ্যে সম্ভাবনা দেখি এবং আমি অ্যাপ্রিসিয়েট করি যে এই ধরনের একেবারে স্মার্ট তরুণরা রাজনীতিতে এসেছেন এবং আমি মনে করি যে তারা যদি নিষ্ঠার সাথে দীর্ঘ সময় তাকে পথ চলতে হবে, তারপরে সফলতার জায়গায় যাবে। এই সময়কালে আমরা যেভাবে দেখছি যে এই যে দলগুলোর পাশাপাশি এনসিপিকে, আমার ধারণা এই কাজটি করতে গিয়ে আমরা ভালোর থেকে খারাপ করছি, তাদের মধ্যে অতিরিক্ত আশাবাদ তৈরি করে দিচ্ছি এবং নির্বাচনের মধ্য দিয়ে যদি দেখা যায় যে সে আশাবাদটা পূরণ হয়নি, তখন তাদের মধ্যে একটা হতাশা হবে। আমাদের পাশে আদিব যেটা বলছে, একটা নতুন রাজনৈতিক দল যার এখন পর্যন্ত জেলা কমিটি হয় নাই, কেন্দ্রের 200 সদস্যের একটা কমিটি আছে, আপনি এত বড় আশা তাকে নিয়ে আমি দেখি না। অন্য যে দলগুলো আছে সেই দলগুলোর মধ্যে কেনা বেচার একটা প্রবণতা আছে। আপা তার জায়গা থেকে জাস্টিফাই করার চেষ্টা করলেন। কয়েকদিন আগে কুমিল্লাতে জামাতের সেক্রেটারি জেনারেল তিনি একটা সমাবেশে উপস্থিত ছিলেন, ঘরোয়া অনুষ্ঠান, মিডিয়াতে এসেছে যে সামনের সারিতে প্রথম চেয়ারটায় বসা আওয়ামী লীগের একজন ইউনিয়ন পর্যায়ের পদধারী নেতা। আর তারা কিন্তু সবার আগে, আপনার মনে থাকার কথা, গত বছরের সেপ্টেম্বর অথবা অক্টোবর মাসে তেজগাঁতে একটা অনুষ্ঠানে জামাতের আমির কিন্তু বলেছিল যে আওয়ামী লীগকে মাফ করে দিলাম, এবং এরপরে কুড়িগ্রামে আরও একটা অনুষ্ঠানে তিনি বলেছিলেন যে ফ্যাসিস্ট বলবেন না, মনে কষ্ট লাগে, তাদেরকে কষ্ট দেবেন না। অর্থাৎ আওয়ামী লীগকে আপনার রাজনীতিতে জায়গা করে দেওয়ার প্রতিযোগিতা বা চেষ্টাটা আছে। আবার আওয়ামী লীগ এই প্রসেসের মধ্য দিয়ে সে আপনার এই সুযোগটা গ্রহণ করবে কিনা, যদি অনেকে বলার চেষ্টা করে যে না আমরা একেবারে মাথা শক্ত করে দাঁড়িয়ে থাকবো, আমরা বিক্রি হব না, কারোর সঙ্গে যাব না, এই কথাটাও কিন্তু তারা জামাত ইসলামীও তো এটিও বারবার বলছে তারা কোনোভাবে সেই ফ্যাসিজমের শিকার আবার হতে চান না এবং সেই এটা তো সরকার ফিরে আসুক তারাও সেটাও চান না। এটা আমরা আসলে কেউই চাই না যে সেই ধরনের
একটা রাজনৈতিক অবস্থার মধ্যে আমরা যাই, কিন্তু ওই যে বলে না যে আমাকে কেউকে খাইয়ে দিতে হয় না, আমি এমনি এমনিই খাই। আপনি কতগুলো কাজের ভেতর থেকে আওয়ামী লীগকে পুনর্বাসন করছেন। আওয়ামী লীগের পুনর্বাসন মানে হলো বাহাউদ্দিন নাসিমকে এনে রাজনীতির একটি জায়গায় বসিয়ে দেওয়া না। আওয়ামী লীগের পুনর্বাসন মানে হচ্ছে স্পেসিফিক কোনো একজন ব্যক্তিকে, জাহাঙ্গীর কবির নানককে একটা পদে বসিয়ে দেওয়া না। আওয়ামী লীগ যে কাজগুলো করেছে, আপনি যখন সেই একই কাজ করবেন অথবা একটু কম করবেন, তখন এর ভেতর থেকে কিন্তু আওয়ামী লীগ পুনর্বাসিত হয়। তার যে অপরাধগুলো, তার যে রাজনৈতিক অপরাধ, আমাদের ইকোনমিতে যে ফোকলা করে ফেলা, এই যে কয়েকদিন আগে, 7-8 দিন আগে, আমি শেষ করে দিচ্ছি, শেখ হাসিনার সময়ে 4টা দেশের রাষ্ট্রদূত ছিলেন এক ভদ্রলোক, এবং তিনি পুরস্কার পেয়েছিলেন। এই সরকারের সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নিযুক্ত হয়েছেন। এখন এটাকে কি আপনি পুনর্বাসন করবেন না, বলবেন না, নাকি বলবেন যে কেবল বিএনপি, এনসিপি আর অন্যান্য দলগুলো পুনর্বাসন করে, আমরা করি না? আমলাদের মধ্যে আমি আপনাকে 10টা ঘটনা বলতে পারবো, আমাদের কাছে অনেকেই জানায় নানা রকমের ঘটনা। আসলে আরো ঘনীভূত হচ্ছে কিনা যে আওয়ামী লীগের দোসররা সব জায়গায় আসলে অনুপ্রবেশের চেষ্টা করছেন, নানানভাবে চেষ্টা করছেন। হেলেন জারিন খান, যখন আসলে আমরা আওয়ামী লীগের বিচার কিংবা আসলে যারা এই গণহত্যার সাথে জড়িত ছিলেন তাদের বিচার দাবি করছে, এবং বাংলাদেশের সব মানুষ, সব রাজনৈতিক দল এই মুহূর্তে সেই বিচার দাবি করছে। সার্জিস আলম বলেছেন সংস্কার নির্বাচনের খেলা বাদ দিয়ে আগে বিচার করতে। আবার একই সময় বিএনপির 3টি সংগঠন বলেছে তারা নির্বাচনের রোডম্যাপ যেহেতু ঘোষণা হয়নি, তারা মাঠে নামতে চায়। তার মানে বিএনপি কি খানিকটা আসলে আওয়ামী লীগের এই বিচার কিংবা আসলে এই বিচার থেকে একটু দূরে রয়েছে এখন? ধন্যবাদ আপনাকে। আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটু জায়গায় একটা বিষয় বলতে চাই, সেটা হলো আরিফ হয়তো কষ্ট পাবে, পাবে। দেখেন, যখন ওই জুলাই আগস্টের এই ঘটনার পরেই আপনারা জানেন যে আমরা দেখতে পেয়েছি যে এনসিপির মধ্যে, তখন এনসিপি না, তখন সমন্বয়কদের মধ্যে থেকে বের হয়ে আসলো একদল শিবির। এরা বললো যে আমরা, সবাই জানতো যে এরা হলো সমন্বয়ক, এবং এই আজকে যারা এনসিপি করেছে তাদের সাথেই একটা অংশ। কিন্তু তা এই বললো যে আমরা শিবির, আমরা এতদিন ছাত্রলীগের মুখোশ নিয়ে আমরা ক্যাম্পাসে থেকেছি, এবং আমরা আসলে সত্যিকার অর্থে শিবির। এবং দেখেন এখন হয়েছে কি, আমি তো মানে আমরা একদম তৃণমূল পর্যায়ে থেকে উঠে আসি, এবং প্রতিদিনই আমাদের সাধারণ মানুষের কাছে যেতে হয়। আমি আজকে যেমন মাদারীপুর থেকে এসেছি, তো আমি কিন্তু মানুষকে বিশ্বাস করাতে পারি না। তারা বলে যে শিবির মানে এনসিপি, এনসিপি মানে শিবির, আবার এনসিপি মানে ছাত্রলীগ। মানে এই যে কনফিউশন হয়েছে, এখান থেকে কিন্তু বের করা যাচ্ছে না। এটা কিন্তু মানে ছাত্রলীগ সেটি বলার সুযোগ আছে কি এখন? কারণ এই যে দেখা গিয়েছে যে এনসিপির মধ্যেই, যেমন ধরেন সাজিদ আলম, সে ছাত্রলীগ থেকে আসা, তারপরে হাসনাত আব্দুল্লাহ ছাত্রলীগ থেকে আসা, তো এরকম আরো অনেকেই খুঁজে পাওয়া যাবে। এরকম অনেককে খুঁজে পাওয়া গিয়েছে যারা ছাত্রলীগে। এবং সবচেয়ে বড় ঘটনা, যেমন ধরেন ছাত্রদল এদেশের বৃহৎ ছাত্র সংগঠন, কিন্তু ছাত্রদল কিন্তু এই 17 বছর ক্যাম্পাসে থাকতে পারে নাই, কিন্তু এনসিপি কিন্তু থেকেছে। মানে এনসিপি কিন্তু প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তারা থেকেছে। আমি নিতে চাই আরিফুল ইসলাম আদিব, আপনারা মুখোশ ধরে আসলে নানান ভাবে আওয়ামী লীগের এখানে আপা যেটা করছেন, মানে অনেকগুলো বিষয়কে একসাথে এনে একটা জটিলতা পাকিয়েছেন। বিষয়টা হচ্ছে যে দেখেন, উনি যার কথা বলতে চেয়েছেন, আমি যেটা বুঝতে পারছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের 2 জন হয়তো নেতৃত্ব, যারা আগে ছাত্রলীগের কোনো একটা পর্যায়ে দায়িত্ব ছিল, সেটা শিবির তাদের মতন করে ব্যাখ্যা দিয়েছে কিংবা বিশ্লেষণ করেছে। তারা কিন্তু কখনোই সমন্বয়ক পরিচয় ছিল না, কিংবা হচ্ছে যে আপনার দলের আমাদের এনসিপি তো ছিল না। ফলে উনি এটাকে হচ্ছে না, এখানে আমি একটু ব্যাখ্যা করি, আপা একটু বলতে দেন, তাহলে আগে কথাটা শুনতে হবে। এটা একটা বিষয়। দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে দেখেন, আমরা স্পষ্ট করে বলেছি যে আন্দোলনটা যখন হয়, সমন্বয়ক তো আলাদা শুধু কোনো রাজনৈতিক তখন বর্গ আকারে ছিল না। সমন্বয়কের ভিতর ছাত্রদল ছিল, ছাত্র শিবির বলেন, ইভেন হচ্ছে যারা ছাত্রলীগ থেকে বিদ্রোহ করে আসছে, ছাত্র অধিকার পরিষদ ছিল, ছাত্র ইউনিয়নেরও বলেন, বাম নেতৃত্ব ছিল, ছাত্র ফেডারেশন, অনেকেই ছিল। মানে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটা তো একটা রাজনৈতিক দল ছিল না তখন। বৈষম্যর ব্যানারে আপনার জেলা পর্যায়ে যদি আপনারা খোঁজ নেন, যারা নেতৃত্ব দিয়েছে অধিকাংশই দেখা যাচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে কিন্তু নানাভাবে কানেক্টেড ছিল। ফলশ্রুতিতে যখন এই জেলা পর্যায়ে নানা ধরনের অভিযোগগুলো আসে, তখন কিন্তু শুধু ওই বৈষম্যর নামে আসে, যেহেতু এখান থেকে একটা অংশ আমাদের দলে আসে। আমরা কিন্তু স্পষ্টভাবে নাহিদ ইসলাম বলছে যে দেখেন, আন্দোলনে অংশগ্রহণ করা
যারা বিভিন্ন দলের প্ল্যাটফর্ম থেকে আসে তারা কিন্তু স্ব প্ল্যাটফর্মে ফিরে গেছে। ছাত্র দলরা বিএনপিতে ফিরে গেছে, শিবির তাদের দলে ফিরে গেছে। ফলে যারা একেবারেই রাজনৈতিক কোনো ধরনের যোগাযোগ ছাড়া ছিল, এরা কিন্তু একটা রাজনৈতিক কি বলে মানে আশ্রয় ছাড়া এক ধরনের সামনে পড়ে গেছে। ফলে সেই জায়গা থেকে কিন্তু আমরা কি করেছি, আমরা কিন্তু বৈষম্যকেই কিন্তু একটা রাজনৈতিক সংগঠন হিসেবে হাজির করিনি, বরং বৈষম্য থেকে আমরা আলাদা প্ল্যাটফর্ম করে নিয়ে আসছি। বলছি যে যারা এই রাজনৈতিক আদর্শের সাথে যারা একটা দল আকারে হাজির হতে চায় তারা এখানে আছে। বৈষম্যর ব্যানারটা কিন্তু আলাদা রয়ে গেছে। না, আমি যেটা বলতে চেয়েছি, দেখেন ছাত্রদল কিন্তু ক্যাম্পাসে থাকতে পারে নাই, এবং ছাত্রদল যখনই গিয়েছে ছাত্রদলকে এত মানে টর্চার করা হয়েছে, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, পুলিশের কাছে ধরিয়ে দেওয়া হয়েছে। এরপর আওয়ামী লীগ কি করে আসলে আপনাদের দলে অনুপ্রবেশ করার সুযোগ পায়? আমাদের তো সবচেয়ে বড় প্রশ্ন। আমি আপনার কাছে আচ্ছা, আমি একটি বিরতি নিয়ে ফিরতে চাই। দর্শক, জি25 প্রাথমিক রাজকাহন থেকে আরো একটি বিরতি নিয়ে ফিরছি, সাথে থাকুন। আরেকবার আমন্ত্রণ জি25 প্রাথমিক রাজকাহনে। হেলেন জেরিন খান, প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম না, সবগুলো বড় রাজনৈতিক দলের মধ্যেই অভিযোগ আছে যে তাদের ভিতরে আওয়ামী দোসররা অনুপ্রবেশ করছে। কি মনে করছেন আসলে কোন রাজনৈতিক দলগুলোতে তারা অনুপ্রবেশ করছেন, এবং আপনারা আসলে এই অনুপ্রবেশ ঠেকাতে কতখানি সজাগ আছেন? না, আমি যে কথায় ছিলাম আমি ওই জায়গাটা একটু যেতে চাই। আপনি জানেন যে বিগত 17 বছর বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলো, ইভেন কলেজগুলো, আমি আমার ইডেন বিশ্ববিদ্যালয় কলেজে বলবো, সেখানেও কিন্তু ছাত্রদল মানে কলেজ ক্যাম্পাসেই যেতে পারতো না। পরবর্তীতে ওরা ওখানে পড়াশোনা ছেড়ে দিয়ে পরে প্রাইভেটে পরীক্ষা দিয়েছে, এরকম হয়েছে। আর বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে তো কেউ মানে ছাত্রলীগ ছাড়া ওদের মানে RS DNA টেস্ট করে ও ছাত্রলীগ যারা কিংবা আওয়ামী ঘরনা যারা, তারাই একমাত্র ক্যাম্পাসে থাকতে পারতো, বিশ্ববিদ্যালয় হলগুলোতে থাকতে পারতো। সেই কারণে আমি বলবো যে যারা ওখানে অবস্থান করেছে তারা তো ছাত্রলীগের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করেই থেকেছে, কিংবা ছাত্রলীগ হয়েই তাদের থাকতে হয়েছে। সেই কারণেই ওই যে এখন কিন্তু জাতি কনফিউজ। যেমন ধরেন আমি যখন সাধারণ অনুষ্ঠান, ইভেন বিয়ে শাদিতে গেল, সাধারণ জনগণ এসে যখন আমার সাথে কথা বলে, পারিবারিক লোকজন এসে, তারা দল করে না, সরাসরি কোনো দলের সাথে না মানে নেতা কিংবা কর্মী কিংবা কমিটিতে নাই, তারা এসে বলবে কি যে ওরা তো শিবির করে, ওরা এই জন্য জামাতের সাথে, জামাত যেই সুরে কথা বলে ওরাও একই সুরে কথা বলে, এরকম। আমি অনেক সময় তাদেরকে বোঝানোর চেষ্টা করি। তো হয় কি এটা কিন্তু হচ্ছে। আরেকটা হলো যে আপনি বিএনপি সম্পর্কে যেটা বলতে চান, বিএনপি এত বৃহৎ দল, বিএনপি ধরেন নির্বাচনে যদি এক একটা কনস্টিটিউয়েন্সিতে যান, এক একটা কনস্টিটিউয়েন্সিতে ক্যান্ডিডেটই আছে মানে 10-12 জন। সেই কারণে বিএনপির কিন্তু নেওয়ার কোনো প্রশ্ন আসে না। বরং বিএনপির আমি কিন্তু প্রথমেই কিন্তু বলেছি যে এই ধরনের অনুপ্রবেশ কেউ নিজের মানে শক্তি হয়, নিজের পক্ষ শক্তিশালী করবার জন্য নেওয়ার অনেক সময় চেষ্টা, কিন্তু সেটা চিহ্নিত হলে সাথে সাথে অ্যাকশন হয়। তবে হয় কি, আমরা আজকে আওয়ামী লীগ নিয়ে এত মানে মানে কি বলবো, এত লোকের জীবন দেবার পরেও এই টেবিলে এসে আমরা সেই ফ্যাসিস্টদের নিয়ে কিংবা ফ্যাসিস্টদের দোসরদের নিয়ে আলোচনা করছি, এটাই হলো দুঃখজনক। শুধুমাত্র যে এই দলগুলোতে হচ্ছে তা না, আপনি দেখেন সরকারের মধ্যে শরীফ ভাই বললেন, তার সাথে সুর মিলে আমি বলতে চাই উপদেষ্টা মণ্ডলীর অনেকেই কিন্তু আমরা জানি কি জানি ফ্যাসিস্টদের প্রেতাত্মা কিংবা ফ্যাসিস্টদের সাথে কম্প্রোমাইজ করে তারা সামনে সারিতে না আসতে পারে, সেখানে আমাদের কি করণীয় আছে? ধন্যবাদ। আমি দেখি একটু অন্যভাবে, যে কারণে যে ঘটনাগুলোর ভেতর থেকে ছাত্রলীগ হয়ে উঠেছিল সেই কাজগুলো আমরা এখন করছি কিনা। আমি দেখতে পাচ্ছি যে ঘটনা ছাত্রলীগকে ছাত্রলীগ বানিয়েছিল, আওয়ামী লীগ বানিয়েছিল, আমরা অনেকেই সেই প্র্যাকটিসগুলো করছি। বাংলাদেশের রাজনীতিকে নষ্ট করার জন্য তাদের যে ধরনের ইনিশিয়েটিভগুলো ছিল, আমি এখন কোথাও কোথাও তার পুনরাবৃত্তি দেখছি। আমরা এখানে এসি রুমের মধ্যে আওয়ামী লীগকে সবাই মিলে দীর্ঘক্ষণ ধরে ক্রিটিক করব, কিন্তু এর ভেতর থেকে আমাদের ভেতরকার যে নতুন পথ, যে পথটা আলোকিত পথ হওয়ার কথা ছিল, সেই পথ পরিহার করে আমরা যে অন্ধকারের দিকে যাত্রা শুরু করেছি, এরপরে আমি যদি ছাত্রলীগকে আওয়ামী লীগকে 1000 বার গালি দিই, তারপরেও মানুষ কিন্তু আমাকে ওভাবে গ্রহণ করবে না। যে ঘটনাগুলো আমাদের সমাজে দেখতে পাচ্ছি, অনবরতভাবে মব সৃষ্টি করে আপনি একজন মানুষকে, আপনার অপছন্দ হতেই পারে, আপনি তাকে পুলিশের কাছে তুলে দেবেন। আমি আজকের ঘটনা বলছি, একজন অভিনেতা, সে একটা সময় একটা দল করতো, তার বিরুদ্ধে কি সেই ধরনের অভিযোগ আছে? অভিযোগ থাকলে আপনি তার বিচার করবেন আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে। একটা দেশের গণ অভ্যুত্থানের পরে
আমাদের পাশে শ্রীলঙ্কায় হয়েছে, তারা গণঅভ্যুত্থান শেষ করে যাওয়ার পর তারা কাজে ফিরে গেছে, ছাত্ররা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে গেছে। আমরা আজকে 10 মাস পর্যন্ত রাস্তায় ধরে ধরে মানুষের বিচার করছি। তাহলে রাষ্ট্র কোথায়, তাহলে সরকার কোথায়, সরকারের উপস্থিতির দরকারটা কি? প্রত্যেকের আসলে আমরা নিজেদের জায়গা থেকে জবাবদিহিতার নিজেরা জায়গাটা নিজেদের প্রতিষ্ঠিত কাজের করা মধ্য দিয়ে জি। ছাত্রলীগকে আওয়ামী লীগকে গালাগালি করি আর নিজেরা ছাত্রলীগ হয়ে না সেই যাই। জায়গাটাতেই আসতে চাই। আরিফুল ইসলাম আদিব, একদম শেষ প্রশ্ন করতে চাই। আপনি যে কোনো একটি উদাহরণ খুঁজছিলেন, আসলে সেই উদাহরণটি আছে এনসিপির ইফতারে আওয়ামী লীগ নেতা কাজী রাবিউল হোসেন মোনেম, তাকে দেখা গেছে এবং সেটা নিয়ে অনেক সমালোচনার ঝড় উঠেছিল সেই সময় ফেসবুকে। সেইটাই আমি একটু জানতে চাই যে আপনাদের মতন যারা সবচাইতে বেশি সোচ্চার থেকেছেন আওয়ামী লীগের বিপক্ষে, সেই রাজনৈতিক দলে আমরা কেন আওয়ামী লীগের কাউকে দেখব? এখানে একটি বিষয় হচ্ছে যে দেখেন, সার্জিসের বিষয় আপা বক্তব্য বলেছেন যে সার্জিস আগে ছাত্রলীগ করেছেন, কিন্তু আমরা এখানে সুস্পষ্টভাবে বলেছি যে জুলাই আগস্টে যখন ছাত্রলীগের বিশেষ করে যারা হলে নেতৃত্ব ছিল এবং আওয়ামী লীগের না আমি যেটা বলতেছি যে সার্জিসের সেটা হচ্ছে যে আপনার যারা সরাসরি কোনো ধরনের আওয়ামী লীগ তো গত 15 বছর ধরে নানা ধরনের হত্যা, গুম, খুন, নির্যাতনের একটা মানে ক্যাম্পাসগুলোতে বড় জায়গায় তারা ভূমিকা রাখছে। সেই জায়গাগুলোতে যারা সরাসরি এইগুলোর অভিযুক্ত ছিল না, কিন্তু জুলাই আগস্টে যখন বিশেষ করে ওবায়দুল কাদের সম্ভবত 11 জুলাই নির্দেশ দিয়েছিলেন যে ছাত্রদের দেখে নেওয়ার জন্য আওয়ামী লীগ ছাত্রলীগই যথেষ্ট, মানে শিক্ষার্থীদের দেখে নেওয়ার জন্য। এরপর পরে আমরা যেটা দেখেছি যে বিশ্ববিদ্যালয় লেভেলের অনেক ছাত্রলীগ নেতৃত্ব যারা এই আওয়ামী লীগের দলীয় হত্যাকাণ্ডের নির্দেশনাকে উপেক্ষা করে বরং ছাত্র জনতার কাতারে এসে তারা এই আন্দোলনকে আরো ত্বরান্বিত করেছেন, বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছেন। ফলে যারা আন্দোলনের মধ্যে দিয়ে এবং এদের অনেকে গুলিবিদ্ধ হয়েছেন এবং অনেকে হচ্ছে সরাসরি সামনে থেকে ভূমিকা রেখেছেন, নির্যাতনে শিখেছেন। ফলে এই যে ছাড়া বাকি যারা আছে তারা কি রক্ষা পাচ্ছে না সারা দেশে? এখানে যারা ভূমিকা রেখেছে জুলাই আগস্টে খুব গুরুত্বপূর্ণভাবে দলীয় নির্দেশনাকে উপেক্ষা করে এবং প্রত্যাহার করে পদত্যাগ করছে অনেকে, আপনি দেখবেন তখন একটা বড় ধরনের হিরিক করছে। ফলে এইরকম অনেকে ধরেন আপনার যারা আন্দোলনে ভূমিকা রাখছে, ফলে তারা তো সাংগঠনিক ধন্যবাদ আরিফুল ইসলাম আদিব, ধন্যবাদ শরীফুল জামান শরীফ এবং হেলেন জেরিন খান আজকে রাজকাহন সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। জি25 প্রাথমিক রাজকাহন থেকে ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।